ভালো আছেন ভাইরা? কি আছে বাড়িতে কি আগে যাবো ভালো কথা বুঝলে ভালো কথা ভালো আছো মা? এই ডেরেনে বাচ্চা কাচ্চা দেখে আসবে। ভালো আছো মা? হ্যাঁ এই বাংলা বোঝে না, হিন্দিতে বলে, হিন্দিতে বলে আমি জানি। কালা আইন মানছি না, মানবো না। অকাপড়ের কালা আইন মানছি না, মানবো না। বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। এই পশ্চিমবাংলা কালোবাজারিদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। ভালো আছে? আমাদের সংগ্রাম মজুরের সংগ্রাম, এটা মানুষের সংগ্রাম। পশ্চিমবাংলার পিছিয়ে চলুন না।
আমাদের ভাইজান উপস্থিত হয়েছে, তাকে আমরা সবাই মিলে স্বাগত জানাই। ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনারা যারা এখানে আশেপাশে আছেন সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ভাঙড়ের বিধায়ক, সবার প্রিয়, সবার ভালোবাসার মানুষ ছোট ভাইজান এখানে গেছেন। আমাদের পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে এই গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য তিনি এখানে সময় নির্ধারিত রেখেছেন। গোটা ভাঙড়ের যেভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ রাখার জন্য তিনি কথা দিয়েছিলেন ভোটের সময় যে আমাকে আপনারা যদি দায়িত্ব দেন বিধানসভায় যাওয়ার, তাহলে আমি চেষ্টা করব সময় অন্তে আপনারা আমার কাছে যাবেন, সেটা নয়। আমি এই সিস্টেমটা চেঞ্জ করে সম্পূর্ণ রিভার্স সিস্টেমে আমি আপনাদের বাড়ি বাড়ি, আপনাদের দুয়ারে দুয়ারে, আপনার এলাকাতে আমি এসে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা ইতিপূর্বে জানি 21-এর নির্বাচনে আমাদের সবার প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জেতার আগে পর্যন্ত আমরা ভাঙড়ের মানুষ অন্তত কোনো সময় দেখিনি যে বিধায়করা পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি মানুষের কাছে এসে ঘুরছেন, কথা বলছেন, তার সহমর্মী হচ্ছে, তার দুঃখ যন্ত্রণার কথা শুনছেন, তার পাশে দাঁড়াচ্ছেন। এরকম ঘটনা কিন্তু আমরা যারা দীর্ঘদিন ভোট দিই
রাজনীতির মধ্যে আছি, আমরা কিন্তু এরকম ঘটনা কোনো সময় দেখিনি। 21-এর নির্বাচনে আমাদের সবার ভালোবাসার মানুষ ভাঙড়ের বিধায়ক জেতার পর তারা যে কথা, তার যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ী তিনি যখন কাজ করতে শুরু করলেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের কথা শোনার জন্য বাড়ি বাড়ি যাওয়া, পাড়ায় পাড়ায় যাওয়া যখন শুরু করলেন অন্য অন্য বিধায়ক এমএলএদের, তখন কিন্তু মাথার যন্ত্রণা বেড়ে গেল। কারণ একজন বিধায়ক বাড়ি বাড়ি চলে যাচ্ছে, অন্য বিধায়করা তো ঘরে বসে তার পূর্ণ যে স্টাইল, সেই স্টাইলে চলতে পারে না। মানুষ প্রশ্নে আঙুল তুলছে, যার কারণে অনেকে প্রথম প্রথম কটাক্ষ করেছিল, অনেক খারাপ খারাপ কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তারা এখন বাধ্য হয়ে ভাইজানের দেখানো পথে পাড়ায় পাড়ায় ঘুরতে শুরু করেছে। সেই কারণে আমি আপনাদের বলবো, ভাঙড়ের মানুষের চয়েস, ভাঙড়ের মানুষের পছন্দ আজকে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু পথ দেখাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের যত এমএলএ আছে, যত বিধায়ক আছে, তাদের চলার পথ, তাদের রুটটাকে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের ভাঙড়ের বিধায়ক নতুন ভাবে একটা সূচনা করলেন, নতুন ভাবে একটা অধ্যায়ের সূচনা করলেন, যে অধ্যায়ের মধ্য দিয়ে সবাইকে চলতে বাধ্য হতে হচ্ছে। সেই কারণে আমি বলবো, ভাঙড়ের মানুষ সত্যি খুবই ভাগ্যবান যে এমন একজন বিধায়ককে পেয়েছি আমরা। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসার জায়গা দখল করতে পেরেছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে থাকে যে ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে, কি করছে। আর মানুষ যখন অসহায় অবস্থার মধ্যে পড়ছে, তখন কিন্তু নির্দ্বিধায় ভাঙড়ের বিধায়কের কাছে ফোন করছে যে ভাইজান, আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমরা খুব বিপদের মধ্যে আছি, আমরা খুব নির্যাতনের মধ্যে আছি, যদি সম্ভব হয় একবার একটু আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন। তাই তো আজকে ভাঙড়ের বিধায়ক গোটা পশ্চিমবঙ্গের বিধায়কে পরিণত হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা একটা বিধায়ক পেয়েছি, একটা বিধায়ককে আমরা জিতিয়ে পাঠিয়ে দিতে পেরেছি, কিন্তু আমাদের দলের আগামী দিনে কোন পথে চলবে, কি করবে, তার নজির যেভাবে সৃষ্টি হচ্ছে, নজিরভাবে তিনি তৈরি করছেন, সত্যি বিরলতম ঘটনা। এই ঘটনা কারণে স্বয়ং মুখ্যমন্ত্রীও খানিকটা বিব্রত, যে কোন পথে চলছে, কি করছে, এই ভদ্রলোক কি করবে। উনি বিধানসভাতে আসলে অনেক কিছু ভেবে চিন্তে আসতে হয়। সবার কাছে অনুরোধ করব, আমরা যে মধ্যে আমাদের শুনতে হচ্ছে, প্রভোকেশনের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে, অনেক রকম প্ররোচনা, কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে, আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন, নিজের বিবেচনা দিয়ে বিশ্লেষণ করবেন, নিজের চেতনা দিয়ে আপনারা বিশ্লেষণ করবেন, যে সত্যি কি আমরা ভুল করেছিলাম, না আমরা ঠিক করেছিলাম। যদি ঠিক করে থাকি, আরেকবার ঠিক আমরা করব। আগামী 26-এর নির্বাচনে আরো মজবুত করে, আরো বেশি ভোট দিয়ে ভাইজানের এই যে পশ্চিমবঙ্গব্যাপী দৌড়ানোর কাজটাকে আরো বেশি প্রশস্ত করে দেবো, আরো বেশি আমরা তার দৌড়ানোর জায়গাটাকে বাড়িয়ে দেব, আরো বেশি মানুষের বিপদে, অত্যাচারে, নির্যাতনের, নিপীড়নের জায়গায় যেন তিনি দৌড়ে যেতে পারেন, সেই সুযোগ আমরা করে দেব। আমরা এই শপথ কিন্তু আমাদের সব জায়গায় আজকের থেকে নিতে হবে, যদিও ভোট একটু দেরি আছে। তারপরে বলবো, যেভাবে শাসক দল, আমাদের বিরোধী দল এবং সমাজে বিভিন্ন রকমের যারা সমাজ বিরোধী শাসক দল যেভাবে সংগঠিত করছে, যেভাবে আমাদের সাধারণ কর্মী সমর্থকদের উপরে আক্রমণ হানছে, যেভাবে ভয়ভীতি দেখানোর যে প্রচেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ভালোবাসা বেশি বেশি করে যদি জমাটবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু দুর্বৃত্তের সাম্রাজ্য পরিণত আবার ভাঙড়ে হবে। আমরা যেভাবে সাধারণ মানুষকে, সাধারণ গরিব মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষকে সামনে তুলে ধরার চেষ্টা করছি, যন্ত্রণার কথা বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করছি, অনেক ক্ষেত্রে সরকারকে বাধ্য করা আমরা পাচ্ছি, সেইটা কিন্তু
আগামী দিনে পারবেন না। আপনারা বুকে হাত দিয়ে বলবেন আজকে 11 বছরের বেশি শাসক দল সরকার পরিচালনা করছে, কিন্তু ভাঙড় নিয়ে কোনোদিন এত চিন্তা ভাবনা ইতিপূর্বে কোন সময় করেছিল নওশাদ ভাই জেতার পূর্বে? ভাঙড় নিয়ে এত কেন চিন্তা? গোটা মন্ত্রিসভা সহ মুখ্যমন্ত্রী সহ তার সেকেন্ড ইন কমান্ড ভাইপো প্রতিনিয়ত চিন্তার মধ্যে আছে ভাঙড়কে কিভাবে উদ্ধার করা যাবে, তার জন্য যত রকম উন্নয়ন আছে ভাঙড়ের মধ্যে ঢেলে দাও। রাস্তাঘাট থেকে শুরু করে, যদিও আমাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা আছে, একটার পর একটা সবকিছু দেওয়া আছে, সেইগুলোই রূপায়িত হচ্ছে, কিন্তু ইতিপূর্বে 11 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা সেই কাজগুলো কোনোদিন করেনি। বিরোধী দলের নেতৃত্ব যখন সোচ্চার হচ্ছে, প্রতিবাদ করছে, সাধারণ মানুষের কাছে সেটা হাইলাইট হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে হাইলাইট হচ্ছে, তারা বাধ্য হচ্ছে সেই কাজগুলো করতে। নওশাদ ভাই যদি আজকে এমএলএ না হতো তাহলে এই কাজ করার কথাও তারা কোনোদিন মনে রাখতো না, মনে করতো না। সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিবেচনা করে কাজ করবেন। কারো কথায় আপনারা মানে নিজেদেরকে ডাইভার্ট করাবেন না, কারো কথায় কান দেবেন না। নিজের বিবেক বিবেচনা আছে, সেগুলো দিয়ে বিশ্লেষণ করে আগামী দিনে আমরা যে জিনিস আজকে ভাঙড়ের মানুষ পেয়েছি, আমরা যে এমএলএ কে আমরা ভাঙড়ের মানুষ পেয়েছি, সেই জিনিসটাকে আমাদের যত্ন করে রক্ষা করতে হবে। ভবিষ্যতে এইটাকে আরো বাড়াতে হবে, পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে দিতে হবে। আমরা আশা করছি আজকে আমরা যে গ্রামে হাজির হয়েছি, পাশাপাশি দুটো বুথ আছে, এই বুথ আমাদের অনেক ভরসার, অনেক ভালোবাসার এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক এই বুথ। আগামী দিনে আরো বেশি মার্জিন দিয়ে আমাদের বিধানসভাতে আবার পৌঁছে দেওয়ার কাজ করবেন, এই আশা ভরসা রেখে সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বার্তা আপনাদের কাছে দিয়ে আমি শেষ করলাম। আমাদের আজকের এই জনসংযোগে যে মূল যিনি, যার কথা শোনার জন্য, যার সঙ্গে আপনারা কথা বলার জন্য আজকে এখানে হাজির হয়েছেন, আমি তার হাতে মাইক্রোফোন তুলে দেবো। তিনি কথা বলবেন, আপনারা শুনবেন। আপনারা যারা কথা বলতে চান তারা এগিয়ে আসবেন, সামনে আমি চেয়ার দিয়ে দিচ্ছি, একটা দুটো প্রয়োজন একটু পরে আপনারা কথা বলবেন। এখন আমি ভাইজানের হাতে মাইক্রোফোন তুলে দেবো। আপনারা যদি একটু এদিকে সরে আসেন, পিছন দিকে অনেক মায়েরা দেখছে, তাদের অসুবিধা হচ্ছে, একটু সরে আসেন বাপেরা। আর যারা আছে একটু চট যদি থাকে একটু পরে দেবে চেয়ার, একটু চেপে আসো, পিছন দিকে মায়েরা দেখছে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। আপনারা সামনে যারা আছেন দূরে কাছে ভাঙড়ের ভোটার হিসাবে, এই পরিচয়, এই সম্পর্ক আমার আর আপনাদের মধ্যে। এখানে আমি এসেছি কেন? আমি ঠিক ভোট যখন প্রচার ছিল, বিভিন্ন দল, একদিকে সংযুক্ত মোর্চার সিপিএম, কংগ্রেস, অপরদিকে তৃণমূল, আরো যে সমস্ত দলগুলো ছিল, সবাই কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে এসেছিল। আমি আপনাদের বলেছিলাম ভোটের সময় যেভাবে আপনাদের এলাকায় গিয়ে ভোট চাইছে, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, তাহলে আমি বিভিন্ন সময়ে গিয়ে আপনাদের এলাকায় পৌঁছে গিয়ে আপনাদের সমস্যা দুর্দশার কথা শুনবো, অ্যাসেম্বলি হাউসে তুলে ধরবো। আমি এই বিগত 4 বছর ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে যে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, আইনসভায় তুলে ধরেছি, বা যেখানে চিঠি চাপাটি করা দরকার সেইগুলো করেছি। সেটা একটা বিরোধী বিধায়কের কাজ, আমি সেটা করে চলেছি। এবার বিষয় হচ্ছে, আমি যতটা সময় ইচ্ছা করেছিল আপনাদের দেওয়ার, আমি দিয়ে উঠতে পারছি না। এর জন্য আমি ব্যথিত, মর্মাহত। কারণ আজকে যখন 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না। 2021 সালে ভাঙড়ের মানুষ ঠিক ডিসিশন নিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ আগুন কামড়াচ্ছে। আর কি বলছে, যদি 10টা নওশাদ সিদ্দিকী আমরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠাতাম, তাহলে আমাদের আনিস বিচার পেয়ে যেত। আমাদের পশ্চিম বাংলায়
ওয়াকফ সম্পত্তি নিয়ে যে চিন্তিত সেটা নিয়ে হতো না, ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে রমরমা চলছে এটাও করার সাহস দেখাতে পারতো না। ওবিসি এ আর ওবিসি বি লিস্ট নতুন যেটা তৈরি করেছে সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল বৈধ কাগজপত্র থাকার পরেও তার উপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, এটার করারও সাহস দেখাতে পারতো না। বা যারা করেছে সহজেই তারা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না? হলো আমি যেখানে যাচ্ছি সেখানেই থেকে মানুষ বলছে বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইয়ান আপনি ভাঙড়ের বিধায়ক নয়, আজকে রাজ্যের বিধায়ক হয়েছে, আপনাদের দোয়া আশীর্বাদ ভোটে আমি নির্বাচিত হয়ে গিয়েছি আইনসভার মধ্যে। এখন শুধুমাত্র আমি ভাঙড়ের বিধায়ক হয়ে থাকছি না, এখন রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে, রাজ্যের যেখানে অন্যায় অনাচার সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে। কখনো দিনাজপুর, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো এই দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত গ্রাম, কখনো উত্তর 24 পরগনা মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখান থেকেই ফোন আসছে, ভাইজান আপনাকে একবার আসতে হবে, আপনি না আসলে আমাদের এই সমস্যাটা সমাধান তো হবে না। দ্বিতীয় কথা, সেই রকম ভাবে সরকার নড়ে চড়ে বসছে না। আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের, ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে শতাব্দী প্রাচীন, তার মধ্যে 135 বছরের একটা পুরাতন ক্লাব পরে হবে একটা ক্লাব হচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব, ঠিক একই ভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামারান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুড়ি বেঁধেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামারান স্পোর্টিং ক্লাবের কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত নড়ে চড়ে বসছে। দিস ইজ দ্য পাওয়ার। এটা হচ্ছে ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে নড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে এতদিন আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামারান ক্লাবের ফ্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে ডোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে? 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ এর কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধের কাজ হবে। আমাকে ছুটতে হচ্ছে। আমি যে সময় দিতে চেয়েছিলাম তো সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত ব্যথিত, কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য। আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল, কি বোকা বানাতে শুরু করেছিল? বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, ভোটটা তৃণমূলকে দাও, এই গল্প শুনিয়েছিল না? তার বাইরে গিয়ে আপনারা কি করেছিলেন? যে বিজেপি তৃণমূল আমরা বুঝি না, আমাদের কণ্ঠ হয়ে আইনসভার মধ্যে যেতে হবে। আমাদের দুরবস্থার কথা, বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক, বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক, এই চামড়ার নামটা কি গো, লেদার কমপ্লেক্সের যে পানীয় জল যেটা বার হচ্ছে, যেটা বিষাক্ত পানি বার হচ্ছে, শোধন করে বার করছে না, খালে পড়ছে, এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এখানকার কাঠের ব্রিজের দুরবস্থা, কংক্রিটের ব্রিজের দুরবস্থা, এখানে স্কুল চাই, কলেজ চাই, আপনার তারপরে হিমঘর চাই। এই যে সমস্যা চলছে এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ চিহ্নকে ভোট দিয়ে পাঠাবো। আজকে আপনারা যে কাজটা করেছেন, সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। আমি আপনাদের বলে যেতে পারি, আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি, যে অ্যাটমসফিয়ার, যেই প্রভাব আমরা দেখছি, যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন, সঠিকভাবে যদি মানুষ তার ভোট দিতে পারে, তাহলে সংযুক্ত মোর্চা তথা খাম চিহ্ন আইনসভার মধ্যে একটা নয়, ডবল ডিজিটে পৌঁছে যাবে। মানুষ পাঠাবে, কোনো নতুন ক্রিমিনাল আটকাতে পারবে না। মানুষ বুঝতে পারছে আমার বললে আর লোকের অভাব, বলতে হবে। দলিত আদিবাসী আজকে মার খাচ্ছে,
তার সার্টিফিকেট তার ওই নন দলিত আদিবাসীকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিমদেরকে সংখ্যালঘু মুসলমান যারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার দরকার পাচ্ছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে নানান চড়াই উৎরাই পার করে যতটুকু মুসলিম সম্প্রদায় তার শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অর্জন করতে পেরেছিল, এই মমতা ব্যানার্জি সরকার ওভারনাইট যা করলো ওবিসি নতুন লিস্টের নামে ৭৫ বছরের চড়াই উৎরায়ে যেটা হয়েছিল সেটাকেও ধ্বংস করে দিল। যদি না আমরা সজাগ হয়, এর বিরুদ্ধে না কথা বলি। তাই মানুষ চাইছে জনগণের জনপ্রতিনিধি আরো বাড়বে। আমি আশা করছি আগামী নির্বাচনে ধামচিহ্ন বিধানসভার মধ্যে ডবল ডিজিটে পৌঁছাবে। আমি একজন এখানে বিধায়ক হিসাবে, বসো পিছনে মায়ের আছে, মা একটু বাপ একটু সরে আসেন না, ভলেন্টিয়ার কারা আছে একটু দেখো না, পিছন দিকে যারা হচ্ছে অসুবিধা হচ্ছে তো তাদের। আমি একজন বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছি, এটা আমার জনসংযোগ। আমি এখানে যদি সভা করতাম লোকে লোকারণ্য হয়ে যেত, কিন্তু আমি এই সভা করার পক্ষপাতী না। কেন? আমি সভা করি কিন্তু জনসংযোগটা তাহলে কেন করছি? এই বুথে চলে আসছে, এই পাড়াতে আসছি কেন? এই পাড়ার একজন মাঠে কাজ করছে, পুকুরে মাছ ধরছে, মা আমার একজন কলতলায় বাসন মাজছে, সেও এসে তার বিধায়ককে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে। আমি যদি আমার অফিস মাঝেরাইতে আছে, সে অফিসে যদি প্রতি সপ্তাহে এসে বসি আর বলে দিই যে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে আছি, যার যে দরকার আসবেন সমাধান হবে, সবাই পৌঁছাতে পারবে? এক নম্বর কথা, পৌঁছাতে পারবে না, কারণ বয়স্করা মায়েরা সবাই পৌঁছাতে পারবে না। দ্বিতীয় কথা, ওখানে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া লাগবে, বাইকের তেল লাগবে, সময় লাগবে। ওই জন্য আমি কি করি, বুথে বুথে পৌঁছে যাই। ভোট চাওয়ার সময় তো আমরা বুথে বুথে পৌঁছে যাই না, কাকা জ্যাঠা মামা চাচা খালা মাসি পিসি ভোট দাও, আর ভোটটা নিয়ে গেলে অফিসে এসি রুমে বসে পা লড়াবো, ওটা বন্ধ করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। আমরা কি বলছি, যেই মানুষের ভোট নিয়ে আমি ভিআইপি হয়েছি সেই মানুষের দ্বারা যেতে হবে, তার পাড়াতে গিয়ে তার সমস্যাটা শুনে তার সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি বুথে বুথে পৌঁছে যাই, মহল্লায় মহল্লায় পৌঁছে যাই, জনসংযোগ নাম দিয়েছি। এবার এটাকে ফলো করছে অনেকে, ভালো কথা, এটাই তো আমরা চাইছি। গতানুগতিক সিস্টেমের পরিবর্তন করতে হবে। যার ভোট নিয়ে আপনি এমএলএ হয়েছেন, যার ভোট নিয়ে আপনি মন্ত্রী হয়েছেন, যার ভোট নিয়ে আপনি ভিআইপি তৈরি হয়েছেন, তাদেরকে আপনাকে সম্মান দিতে হবে। বাবু কদিন আগে দেখছেন একটা প্রজেক্ট নিয়ে এসেছে পাড়ায় সমাধান, একটা প্রজেক্ট এসেছে তো নাকি, ওটা অর্ধেক লুট হয়তো হয়ে যাবে, কতটুকু কাজ হবে বলতে পারছি না। কিন্তু দেখবেন অফিসাররা কোথায় এসেছে বলুন, পাড়ার মাথায় চলে এসছে তো, 3 মাথায় অফিসাররা চলে এসছে তো। আপনারা যদি 7 আমার দেন, ভাঙড়ের সহ রাজ্যের মানুষ যদি 7 আমার দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 3 মাথার মোড়ে অফিসার সীমাবদ্ধ থাকবে না, আপনার দরজার সামনে অফিসার গুলো এসে দাঁড়িয়ে যাবে আগামী দিনে। শুধু চাই আপনাদের কি 7 দেওয়া, একটু সচেতন। আগে যেতে হতো কোথায়, বিডিও অফিসে, আর এখন বিডিও অফিসার কোথায় এসছে, 3 মাথার মোড়ে, 3 বুথের মাথায় এসছে, তাই তো। আর একটু আমার সাথ দেন, ওই বিডিও অফিসের স্যারেরা আপনার দরজার সামনে এসে বলবে, বাবু কি আছে কাজ বলেছে। কোন পরিষেবাটা আপনারা চান? এখান থেকে ভিডিও যাওয়ার দরকার না, ভিডিওকে আপনার অফিসকে আপনার দৌড়ে হাজির করা? বলুন একটু, ভিডিও অফিসকে আপনার দরজার সামনে অফিস বানানো? তার জন্য কি তাহলে সজাগ সতর্ক থাকতে হবে। কাকে কান দিয়ে চলে গেছে বলে কাদের দিকে না তাকিয়ে কানটা একবার দেখুন। বিজেপিকে রুখার জন্য বলছে তৃণমূলকে লাগবে। আপনারা আমাদের রাজ্যের মানুষ 2021 সালে বিশ্বাস করেছিল, তো আজকের দিনে বিশ্বাসটা আছে না ভেঙেছে? বিশ্বাসটা আছে তৃণমূলের প্রতি যে বিজেপিকে উঠবে? যত রকম অন্যায় কাজ বিজেপি করছে, আমরা অভিযোগ করছি, এফআইআরও হচ্ছে না। যদি চাপে পড়ে 2-4টে এফআইআর হচ্ছে, গ্রেফতার হচ্ছে। এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলো, যারা গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য, সব কাগজ থাকার পরে তারা জামিন পেয়ে গেল। যা অন্যায় করছে একটু চিৎকার কাছাকাছি করলে আবার ধরছে হয়তো, তারপরে কি করছে, জামিন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে? আচ্ছা বাবু, আমার ভালোবাসার মানুষ তো আপনারা, আপনাদের এমএলএ তো, এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে, রাজি আছে।
আমার জীবন চাইবে না, দরকার নেই আপনাদের, একটু চোখ কান খুলে রাখবেন, ভোটটা কারো কথায় প্রভাবিত হয়ে দেবেন না, এটুকুই আমার অনুরোধ। আচ্ছা, যদি আমি বলি এখানে ধান চাষ করব, কালকে কি এখানে ধান চাষ করা যাবে? বলুন, একটু বলুন, যারা চাষি মানুষ আছেন, করা যাবে? করতে গেলে কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই না? এই মাটিতে ধান হবে না, যেই মাটি ফেলতে হবে, ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে, নাবল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে বড় হবে, তারপরে ধান চাষ হবে। টাইম লাগবে তো। পশ্চিমবাংলায় বিজেপিকে এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় যে রামরমা বিজেপির, এটা তিনি দায়িত্ব নিয়ে করেছেন। আমাদের রেকর্ড হচ্ছে তো। একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না, আছে তো? নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে নেবো, আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না, জেল খাটাবো। আমি ওর দিদির কথাই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। পশ্চিমবাংলায় বিজেপির বারবান্তর জন্য সব থেকে বেশি যে মহিলা, ভদ্র মহিলাটি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন। পশ্চিমবাংলায় বিজেপির চাষ কে করেছে? বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিমবাংলায় করেনি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে। আচ্ছা, আমরা যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা? পশ্চিমবাংলার নিরিখে জানতেন? 2011-এর পরে বিজেপি হয়ে যাচ্ছে না? হই করার সুযোগ কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার। শুভেন্দু অধিকারী রাত দিন সাম্প্রদায়িক কথা বলছে, রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে, এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হবে, ঐক্য বিনষ্ট হবে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে কলকাতা পুলিশের সিপি স্যারের নামে গালাগালি দিয়ে দিল, নোংরা ভাষায়। তো শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? রেখেছে কি? কেন রাখেনি জেলে? যদি শুভেন্দু অধিকারীকে ধরে না রেখে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে? হিন্দু মুসলমানের ভাগ কে করবে? মুসলমানদেরকে ভয় দেখাবে কে? বলুন। ওই জন্য ওকে জেলের বাইরে রেখেছে। অর্জুন সিং যেভাবে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলো, আমরা অভিযোগ করেছি, এফআইআর পর্যন্ত করেনি, জানেন? আমরা যে অভিযোগটা দায়ের করছি, এফআইআর পর্যন্ত করেনি। কার সুবিধা করছে? অর্জুন সিংকে ধরে জেলে রাখতে দরকার ছিল। তো মমতা ব্যানার্জি দলের লোকেরা খাইয়েছে, শাসক দল খাইয়েছে, জেলে রেখেছে। কেন রাখেনি? অর্জুন সিংকে যদি জেলে রেখে দেয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে, এই কথা তাহলে বলবেটা কি? আর হিন্দু মুসলমানের ভোট না ভাগ করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না। তাই খেলাটা কোথা থেকে খেলছে বুঝতে পারছেন? আর আপনার পাড়ায় এসে কি গল্প শোনাচ্ছে? বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে তো 2021 সালে পশ্চিমবাংলার মানুষ আটকেছে, বিজেপিকে তো ক্ষমতায় আসতে দেয়নি। তাহলে এখন আপনারা ক্ষমতায় আছেন, এই ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম, পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর, যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসীদের নামে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? বিজেপির বারবারন্ত সাম্প্রদায়িক কথা বলছে, বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপি আটকাতে হবে, তো বলুন আগে 5 বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন? আগে তথ্য দেন, তারপরে বিজেপিকে আটকানোর গল্প শোনাবেন। এবার আপনাদের বলি, বিজেপির বারবারন্ত কেন? আচ্ছা, আমরা সবাই কেন চাষবাস করি, মানুষজন অনেক আছে, হ্যাঁ, ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয়তো। ধান চাষেরই কথা বলি, পানিটা কোথা থেকে নেন আপনারা? হয় এ থেকে নিয়ে হয়, সেগুলো থেকে নালে আকাশের বৃষ্টির পানি। বৃষ্টির পানিতে হয় না, সব নিতে হয়। পানিটা কিভাবে আসে? নলে, পাইপে আসে। পাইপে আসলে পানি হয়, জমিতে পড়ে, ওখান থেকে গাছ জন্মায়। আমি উদাহরণ দিচ্ছি, আমি কাউকে খারাপ বলছি না। যদি ঘাস থাকে তখনই কি হবে? গরু ছাগল আসবে তো নাকি? ঘাস না থাকলে গরু ছাগল এসে ঘুরবে? গরু ছাগল আসে ঘুরবে কিন্তু বলুন ভাই, ঘুরবে না। ঘাস থাকলে গরু ছাগল আসবে, আর ঘাস তখনই জন্মাবে নিয়মিত করে পানি থাকবে। পানিটাকে পাঠাচ্ছে তৃণমূল, আর এসে খাচ্ছে, ঘাস তৈরি হচ্ছে। তো তৃণমূলের পাইপ লাইনটা যদি আমরা কেটে দিই, 2011 আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি কি আছে ওরা খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ বিজেপিকে হারাতে গেলেই
বিজেপির সাথে সাথে তৃণমূলকে হারাতে হবে, নাহলে শুধু বিজেপিকে হারালে, তৃণমূল থাকলে সেই বকলমে শুভেন্দু অধিকারীদের মতো নেতা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি চাষ করবে। তাই আমাদের দায়িত্ব নিতে হবে, 2026 সাল আসছে, পশ্চিম বাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে হবে, অপরদিকে ওই সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? যারা প্রস্তুত আছে একটু হাত তুলুন তো। আপনারা প্রস্তুত আছেন তো নাকি? মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি যে বিজেপি তাকে হারাতে হবে? তো আমাদের কাঁধে মিলিয়ে লড়াই করতে হবে। আমি আপনাদের বলি, ভয় পাওয়ার জায়গা নাই, ভয় দেখানো হচ্ছে আমাদেরকে। আপনার মনের ভয়টাই ওরা ভোট ব্যাংকে পাস করছে। কটা বাজে গো? বক্তব্য কি একটু বড় হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কারো শুনতে একটু অসহ্য লাগছে না তো? যদি অসহ্য লাগে একটু ছেড়ে দেবো। ভয় পাওয়ার জায়গা নাই। এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে। নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো? আর জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2021-এ ভোট ধরা কল কি ছিল? সিএনআরসি। তখন আমি আপনাদের বলেছিলাম, অমিত শাহ কেন, ওদের পার্টির 14 পুরুষের ক্ষমতা নয় কোন এক ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। ভরসা করুন আমাদের প্রতি। বাংলার মানুষ ভরসা করেছিল, এনআরসি এর ভোট ধরা কলে পড়েনি, আমাকে ভোট দিয়েছিল। আজ 4 বছরে বাংলার একটা মানুষ বলুন এই বিজেপি এনআরসি করে দেশ থেকে তাড়িয়েছে, বাংলার একটা মানুষ আছে তাকে বলুন, আছে কেউ? আর আমি কি বলেছিলাম? আপনাদের বিধায়ক আমি বুঝিয়ে নেব। আর আপনাদের বলি যে দেশ থেকে তাড়াতে পারেনি, কারণটাই হচ্ছে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে এই অমিত শাহ মোদীজির বিরুদ্ধে তথা ভারত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে মামলা করেছে বলেই এতক্ষণ আপনারা মাথা তুলে চলতে পারছেন। আজকে সমস্যাটা কি? এসআইআর। আচ্ছা, আপনার এসআইআর নিয়ে কারা শুনতে প্রস্তুত? হাত তুলুন। এসআইআর না, মায়েরা কি এসআইআর ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ মা, এসআইআর নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান এসআইআরটা কি জিনিস? এসআইআর হচ্ছে একটা ভোট ধরা কল। একটা কি জিনিস এটা? ইঁদুর ধরা কল দেখেছেন তো? কেমন থাকে ইঁদুর ধরা কলে? ভেতরে কিছু খাবার দিয়ে থাকে, ইঁদুর ঢুকবে, ধরা করে দেবে। তো এইটা হচ্ছে ভোট ধরা কল। আমি আপনাদের বলবো, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। প্রথমে এটা মাথায় রাখুন, আতঙ্কিত হবেন না। গত কালকে সন্ধ্যার দিকে বড় দরবার, খুরফুরসি বড় দরবার তো আপনারা জানেন, একটা ছোট দরবার একটা বড় দরবার। তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি, আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ, এর ওর বাড়ির কাজ করে, সংসার চলে, আমার হাত ধরে বলছে, ও ভাই আমি কি হয়েছে গো ফুপু? ফুপু বলি, ও ভাই কি হয়েছে ফুপু বলো না। এই নাকি কাগজপত্র হ্যান ত্যান, কি হবে না হবে, কি করবো বলো তো? আজ নাকে তেল দিয়ে ঘুমাও। হ্যালো ফুপু, বয়স্ক, 2002 সালের ভোটার লিস্টে তোমার নাম আছে, কেউ খুঁজেছে? বলে হ্যাঁ ওইগুলো আছে। আমি তাহলে আমার চাপ খাচ্ছ কেন? আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নেই, নাকে তেল দেবে না। এটা আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের। আমি একটা উদাহরণের জন্য বলি, এই ঘোজের মাঠ, এই জায়গাটার নাম পাড়া নাম কি? ঘোজের মাঠে। এখন তো আমাদের এখানে পালোয়ান লোক আছে, আমরা জানি ঘোজের মাঠে পালোয়ান লোক আছে। কোথায় গেল সব? আছে পালোয়ান লোক, আমি জানি। এবার বলুন পালোয়ানদেরকেই দিয়ে বলি, ঘোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায়। সব ছুটে তো প্রথমে কি করছে? বাঘ এসেছে, তৃণমূল বলছে পালা, বাঘে খেয়ে নেবে। ছুটছি সবাই, ঘরে ঢুকে পড়েছি, ঘরে ঢুকে পড়েছি। তৃণমূলের কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করেন, প্রথম কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। বাঘ এসেছে তোরা পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি বাঘটাকে আনছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসছে। এটা মাথায় রাখবে। এই যে এসআইআর যেটা বলছে, এ একই ভাবে রাজ্য সরকার এর সাথে যুক্ত। যতই চিৎকার করুক না কেন, এই মিডিয়ায় ভিডিও হচ্ছে, এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে, নটোরিয়াস ক্রিমিনালের কাছে যাবে কি বলতে পারবো না।
কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে, আমি একদম ভালো করে জানি। কার ভিডিও যাবে বলতে পারছি না, কিন্তু যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে না? ভুল বলে না ভুল করে 20টা মামলা খেয়েছি আমি। যদি ভুল করি কি করবে গো? কটা দেবে? বুঝতে পারছো? আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি। একটা ডেট শুধু ভুল বলেছিলাম, 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। সেটাও আমি না প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি এই ধরনের রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করবো না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যেটা আজকে তৃণমূলের অবস্থা হয়েছে। মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে 2021 সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল, যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে। আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়াই মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন, বিজেপি তৃণমূল কি আলাদা? বলবেন না, বিজেপি তৃণমূল একটি বৃন্তে 2টি ফুল। প্রমাণ হয়ে এক্সপোজ হয়ে গেছে। যাক, পশ্চিম বাংলায় এসআইআর করতে দেব না বলে তৃণমূল প্রচুর লাফালাফি করছিল, তো করছিল ভাই, এসআইআর হতে দেব না। তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, সামনের মাস থেকে শুরু হবে। অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে, কাজ অলরেডি চলছে। আর আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এসআইআর যে সমস্যা তৈরি করতে চাইছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন, সাপে কামড়ে মারা গেলে, সাপে কামড়ালে 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে এবিএস থেকে অ্যান্টিভেনাম বলা হয়, যদি কারো গায়ে প্রয়োগ করা হয় সে বেঁচে যেতে পারে। তাই এটা চলে যাবে। 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বেঁচে যেতে পারে। কিন্তু অনেক ঘটনা দেখবেন, চাষিবুষি মানুষ সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে, খবর আছে তো? ওটা কি সাপের বিষে মারা গেছে? মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি, ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে, ওর হার্ট ফেল করেছে, আতঙ্কিত হয়েছে, সাপ কামড়ে মরে যাবো, হার্ট ফেল করেছে। যদি সাপে কামড়ানোর মধ্যে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দেওয়া যায় শরীরে, মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে। তাহলে সাথে সাথে কিভাবে মরছে? হার্ট ফেল করার জন্য, আতঙ্কিত হওয়ার জন্য। আমার বক্তব্য এখানে, আতঙ্কিত হবেন না, তাহলে হার্ট ফেল করবে আপনার। পাড়ায় বাঘ ঢুকেছে, পাড়ার বাঘকে ভোজের মাঠের পালোয়ান দিয়ে খাঁচাই আমরা করব। বুঝতে পারছেন কি বলছি? এসআইআর হবে, হবে এসআইআর হোক। আপনার নানির বাড়ি, আমি কবর দেখালে অনেকে রাগ হয়, কবর দেখালে ছেড়ে দিয়েছে। এবার আপনারা যারা উপস্থিত আছেন, বাপেরা আর মায়েরা বলুন, বয়স্করা, ইয়ং ভাইদের কার বলতে লাগবে না, কি গো? ও বলছে যা হবে ভাইজান দেখা নেবে, বয়স্করা ভাইজান দেখা নেবে, মায়েরা ভাইজান দেখা নেবে, কিন্তু একটু ভয়টা কাটিয়ে দিচ্ছে। বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন, আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে? একটু বলুন, এই হা না বলবেন তো, জোরে বলতে ভয় লাগছে নাকি? আপনি বাংলাদেশে না ঘুষপেটিয়া নাকি? তাহলে বলে আওয়াজ নেই কেন? শুভেন্দু অধিকারীর বিজেপি নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছেন, আর আপনি চুপ করে অবস্থা নেই। ওদের সামনে চোখে চোখে কথা বলতে হবে আগামী দিনে। তো আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন? আমরা ভয় পাবো কেন? যারা আমাদের কাগজ দেখতে চাইছে, যারা আমাদেরকে ঘুষপেটিয়া বা রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে, তাদের নামে তাদেরকে খোঁজ নিয়ে দেখুন, সব খাতাদার পার করে এসেছে, আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে। তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় দেখানো হচ্ছে। আপনাদের নানার বাড়ি কোথায় বলুন? ইন্ডিয়াতে তো, পশ্চিমবাংলায় তো। আর নানির বাড়ি এখানে, মানে মাতৃকুল আর পিতৃকুল দুটোই, শিকুল আমার এখানে। আমি ভয় পাবো কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখিয়ে, এই এসআইআর নামে ভোট ধরা কল দেখিয়ে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার পাশে থাক, তোর ভোট কাটবে না, ওর বাপের ভোট। হ্যাঁ, কেটে একটা দেখুক না, যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে, ছেড়ে কথা হবে না কোনো বৈধ ভোটারকে যদি কাটে। তাই আপনাদেরকে আরো আমি
খুলে ব্যাখ্যা করছি। মমতা ব্যানার্জি সরকারের লোকজন কি বলছে? এসআইআর হতে দেব না। আমরা বলছি হাগবো, আমাদেরকে বাঁচাবে। আমি আপনাদের একটা কথা বলি, এই সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে। যখন ধরতে পারবেন তখন একই সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনারা ধরতে পারছেন না। বাবা সরে আসো না, কেন করছো? বাচ্চাটাকে সরাবো, এই দিক থেকে সরে আসো, দিক থেকে। একই সকাল রাতের চেয়ে অন্ধকার বলবেন। মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে এসআইআর করতে দেব না। আর মমতা ব্যানার্জি ৮০,৬০০ কত ৮০,৬০০ বুথ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। কি হবে এবার? যাবে কোথায়? বলছিল এসআইআর করতে দেবে না, ভাবছিল আমার দাদা খুব ভালো। এবার যাবেন কোথায় বলুন? ওদেরই সরকার ৮০,৬০০ কত ৮০,৬০০ বুথ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে। আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে ৮,০৬০ জন, মানে কত হচ্ছে? প্রায় ৯০,০০০ অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। এবার কোথায় যাবেন? বাঘ তো ঢুকে গেছে পাড়াতে, বাঘ পাড়াতে ঢুকে গেছে। আপনার পাড়ার জন্য এসআইআর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে। যাবেন কোথায়? ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন, সমাধান হয়ে যাবে? বাঘ চলে যাবে? বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য। বাঘকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না। সংসার ধর্ম আছে, নামাজ কালাম আছে, পুজো অর্চনা আছে, কাজ কাম করেন। ঘরে ঢুকে দরজা দিয়ে বসে থাকলে খাবেন কি বাপ? ঘরেই তো মরে যাবেন। তাহলে বাজি আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। পালোয়ান গুলো আসুন, এই ভোজের মাঠে পালোয়ানরা বেরিয়ে আসুন। আসুন, যে অফিসার এসআইআর করতে আসছে তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তর থেকে আসছে তার ছবি একটা নিয়ে রাখুন। ভদ্রতা বজায় রেখে কোন রকম খারাপ ভাষা বলবেন না, কোন অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। কাজ কি হবে? বাবু আপনি এসআইআর করতে এসেছেন, আপনি কোন দপ্তরে চাকরি করেন? আপনার আইডি কার্ডটা দেন। কেউ পাড়ার ২-৪ জন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন, ওনার ছবিটা তুলে রাখুন, ওনার একটা ভিডিও করে রাখুন। কেন বলুন তো? কেন? ও বেটা এসে এসআইআর করে চলে গেল, আর আমার পাড়ার রাম চাচা, এই রহিম চাচা, রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায়, ও আইনের মাধ্যমে ওর সাথে বুঝে নেবো তো। ওর ডিটেলস তো আমাদের কাছে আছে। আমাদের পাড়ার ফতেমা মা, সরস্বতী মায়ের দিদির নাম কেটে দেয়, আমরা ছেড়ে দেবো? তাহলে যে অফিসার এসেছিল তার বিরুদ্ধে কি হবে? আইনি লড়াই হবে মাঠে ময়দানে, গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিরুদ্ধে লড়াই চলবে। এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, বাঘ তারাবার নাম করে বাঘ আপনাকে যদি খাইয়ে দেয় আপনি ধরতে পারবেন? তাহলে আপনি যদি নিজে বার হন, বাঘকে খাঁচাই ভরতে হবে। এরা বাঘকে খাঁচাই ভরবে না। যদি বাঘকে সত্যিকারের খাঁচাই ভরার চেষ্টা করতো তাহলে ৮০,৬০০ অফিসার দিত? এই বলুন, বরঞ্চ বাঘকে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে, তাহলে কি হচ্ছে? ৮০,৬০০ লোককে রিক্রুট করেছে। এই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলবো, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। আমি একটা উদাহরণ নয়, বাস্তব কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন, যার প্রত্যেকের বাপেরা ২০০২ সালের ভোটার, ২০০২ সালের ভোটার লিস্টে তাদের নাম আছে। ওটা তুললেই ছেলের জেনারেশন ক্লিয়ার হয়ে গেল। তারপরে বলছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি, কিভাবে কোন কোন কাগজ হ্যান্ড ডিক্লেয়ার অফিসিয়ালি হয়নি, ওই জন্য আমি সবটা বলতে পারি না। আমি তো আইনসভার একজন সদস্য, আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে, এই মানে বুথে নেবে কাজ শুরু হবে, ডোর টু ডোর, সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো। আমরা আপনাদের জন্য এক্সপার্ট দেব। আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে। কার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো জানকারি থাকলে, এই পেপারটা নাই, কোথা থেকে জোগাড় করতে হবে, ২০০২ এর ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে পাবো, সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেব। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আর সর্বশেষ কথা বলি, আপনাদের ভাই, ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো? এই ভরসা করেন তো নাকি? এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয়? স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে। আপনাদের সাথ দেওয়ার জন্য
আপনাদের কথা বলার জন্য, সে বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে অসহায় মানুষের কথা বলার জন্যই তো আজকে আমার নামে 20টা মামলা। আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম, এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম, দুটো মন্ত্রী, মানে একাধিক মন্ত্রী পেয়ে যেতাম। কিন্তু আমি ওগুলোকে সব ঠুকরে দিয়েছি। একদিকে মন্ত্রী, টাকা, ভয়, আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা, আস্থা। আমি কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থার কাছে এইভাবে বারবার পরাজিত হতে চাই, ওদের কাছে বিজয়ী হতে চাই না, আপনাদের কাছে পরাজিত হতে চাই। তো এই ভরসাটা করেন তো আপনাদের বিধায়ের কাছে। আমার দায়িত্বের মধ্যে পড়ে তো নাকি? দেখুন, আমি জোর গলায় বলেছি কি ওপারে রাজ্জাক খান খুন করেছিল তো, কারা খুন করেছে ধরা পড়েছে তো, কার লোক খুন করেছে ধরা পড়েছে তো, সঠিক বিচার হলে আরো মানুষ ধরা পড়বে। আমি কি বলেছিলাম, যদি চাই ওর পরিবার, আমি আইনি পরিষেবা দেবো। আমার তো চরম রাজনৈতিক বিরোধী। আমি একবার গিয়েছিলাম, ওখানে গোবর পানিতে ধুয়েছিল ওই দাঁড়িয়ে থেকে। যদিও গোবর এই কালচারটা আরএসএস এর, বিজেপি দেখেন না, ওরা এই গোবর, গোমূত্র, গোমাংস, গরুর দুধে সোনা, এটা কে নিয়ে করে? বিজেপি, আরএসএস। সেটা তৃণমূলের মধ্যে আসছে কি করে? সম্পর্কদের আছে, যা কোন বিষয়ে যাচ্ছে না। তারপরে আমি কি বলেছি, রাজ্জাক ভাইয়ের পরিবার যদি চায়, আমি রাজ্জাক ভাইয়ের জন্য আইনি লড়াই করব, ওর পরিবারকে নাই দেবো। যদি একটা তৃণমূলের নেতার জন্য একজন ভাঙড়ের বিধায়ক আইনি লড়াই দিতে পারে, তাহলে ভাঙড়ের সাধারণ ভোটারদের জন্য আইনি লড়াই দেবো না, আমি দেবো না। সুতরাং বলছি, আতঙ্কিত হবেন না। আপনার বিধায়ক, আপনাদের ছোট ভাই, আপনাদের আব্বাস ভাইজানের ছোট ভাই আপনাদের সাথে আছে। ঠিক যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম 2021 সালে নির্বাচনের আগে, যে আপনাদের হয়ে আমি লড়াই করব। অমিত শাহ দলের 14 পুরুষের ক্ষমতা নেই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, এবং সাথে বাংলাদেশের মানুষকে বলেছিলাম আপনাদেরকে কারো তাড়াবার ক্ষমতা নেই, আমি আপনাদের হয়ে লড়াই করে নেব। তাড়াবার সাহস দেখাতে পারেনি। ঠিক আজকে এখানে এসে আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বৈধ কোন ভোটারকে যদি অবৈধ ভোটার ঘোষণা করে, তার বিরুদ্ধে আইনত লড়াই আপনাদের বিধায়ক করবে, এবং মাঠে ময়দানে লড়াই ও তাদের বিরুদ্ধে আপনাদের বিধায়ক আমি করবো। আপনারা নিশ্চিন্ত থাকবেন। শুধু ডকুমেন্টসের যেগুলো যা আছে ঠিক করে নেবেন। কেমন ভুল আছে ডকুমেন্টসে? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আছে ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। বুঝতে পারছেন কি বলছি? যত রকম ডকুমেন্টস তত রকম বানা, এইগুলো একটু বাবু ঠিক করে নেবেন, এইগুলো ঠিক করে রাখবেন। তবে আতঙ্কিত হয়ে ঠিক করার ব্যাপার এই ঠিক করতে হবে, নাহলে আমি এই যাবো। অত টেনশন নেবেন না। কি বললাম? দেশের প্রধানমন্ত্রীর কাগজ ঠিকঠাক নাই, সে গল্প শোনাচ্ছে আমাদের এই জনগণের ভোট নিয়ে। প্রধানমন্ত্রী তুমি হচ্ছ, তুমি আর কাগজ ঠিক নেই, তুমি আমার কাগজ দেখতে এসছো। আতঙ্কিত হবে না, আমি আবারও বলছি। মাথায় থাকবে তো নাকি ভাই? এটা ভোট ধরা চল, তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত ওই চোরেদের দল তৃণমূল, একটা ডাকাতদের দল, আর একটা কেন্দ্রের সরকার যেটা চলছে একটা ডাকাতদের দল। পুঁজিপতিদের মাধ্যমে গল্প শুনিয়েছিল, ক্ষমতায় আসলে 15 লক্ষ করে টাকা দেবো, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে কারো অ্যাকাউন্টে 15 পয়সা এসেছে। আসা তো দূরের কথা, কালো টাকা আরো বিদেশে চলে গেছে। এটা ডাকাতদের দল, আর এটা চোরদের দল। বিধবা ভাতা থেকে ভাতা খাচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাই, অনেক আগে বলেছিলাম। আর প্রমাণ আপনার এলাকায় করলেও পাওয়া যাবে, কিন্তু পাবলিক এসেছে নদিয়া জেলাতে, নদিয়াতে সম্ভবত। স্বামী বেঁচে আছে, বিধবা ভাতা তুলে খাচ্ছে, এই বিধবা ভাতা উঠছে। বুঝতে পারছেন? এই দলের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে। বাংলার মানুষকে বাঁচাতে গেলে 2026-এ যে নির্বাচনটা আসছে, বিজেপি তৃণমূলের কথাটা কি হবে? শোনা যাবে না। নির্বাচন আসছে, কানে ঢুকিয়ে নেন, চোখ বন্ধ করে নেন, টিভির সামনে বসবেন না, খবরের সামনে বসবেন না, অনুরোধ করছি। এই আপনার মাইন্ডকে চেঞ্জ করছে। শুধু বিজেপি এখন কোথায় আছে জানেন? আর বিজেপি তৃণমূলের লড়াইটা কোথায় জানেন? ইন্টারনেটে, সোশ্যাল সাইটে বিজেপি তৃণমূলের লড়াই। সোশ্যাল সাইটে বিজেপি আছে, বাস্তবের মাটিতে বিজেপি তৃণমূলের কোনো লড়াই নয়, কোনো লড়াই নাই। আর
বাস্তবের মাটিতে বিজেপি বলে কিছু নয়। যদি আজ কি কালকে নির্বাচন হয়, বিজেপি 20 থেকে 30টাও সিট পাবে না। কিন্তু মিডিয়াতে এমন ফুলিয়ে পাম দিয়ে ফুলিয়ে রেখেছে যাতে তৃণমূলের সুবিধা হয়। বুঝতে পারছেন? আর এরা কি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আচ্ছা, ভাঙড়ে সংযুক্ত মোর্চার সারা রাজ্যে কটা বিধায়ক হয়? একটা। তো খামচিন্নের বিধায়ক কটা? একটা। আর পদ্মফুলের বিধায়ক অফিসিয়ালি 77টা, 70 থেকে 77টা। কোন জায়গায় অবজারভার দিয়েছে বলে? তাহলে ভাঙড়ে দিতে বলে কেন? এক বিধায়ক ও 70 থেকে 77 বেশি কাজ করছে। এক বিধায়ক 293টাকে হিলিয়ে দিচ্ছে। আপনাদের জন্যই তো, ওই জন্য ওরা ভয় পাচ্ছে। সেই জন্য দেখেন অবজারভার দিয়ে আটকা। বিজেপির বিরুদ্ধে লড়াই করবে না। শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখুন, এ কথা বলবে না। বলার এদের সাহস না, এখানে গলা পর্যন্ত হয়ে গেছে। এরা দুর্নীতি করে করে গলা অব্দি পৌঁছেছে। শুভেন্দু অধিকারীকে যদি চমকাই ধমকাই জেলের মধ্যে রাখে বললে, শুভেন্দু অধিকারী যদি একটু যতটা ম্যানেজ করে রেখেছে, জেলের ভাত খাওয়াচ্ছে না, তাহলে পরের দিন হাত তুলে নেবে, জেলের ভাত খাবে। আমার সন্দেহ হয় ওই নোটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দু বাবুকে শেষ টাইমে হয়তো কথা বলে। যেভাবে ইডি সিবিআই ডাকলো, এখন ডাকা বন্ধ হয়ে গেছে কেন ভাই? সবই কি এরই ফেলা? হ্যাঁ, দেখ, সত্য একদিন প্রকাশ পাবে, সত্য একদিন প্রকাশ পাবে। এক সময় কথা হবে। আমি শেষ 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে নেব। আমি আপনাদের বিধায়ক, আমার কাজটা কি জানা দরকার তো আপনাদের। বলেছি, আজকেও বলছি, আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলে ধরা, মন্ত্রীকে জানানো, মন্ত্রীর কাজ হবে সমস্যাটা সমাধান। দ্বিতীয় কাজ কি? আইনসভায় যে বিলগুলো আসে, জনগণের বিপক্ষে গেলে বা অ্যামেন্ডমেন্ট আসলে জনগণের বিপক্ষে গেলে তার বিরোধিতা করা, জনগণের পক্ষে আসলে আলো ভালো করে কিভাবে হবে সেটার পক্ষে আমি সে কাজ করে যাচ্ছি। টিভি নাই সমস্যা এখানে। বিধানসভা টিভি থাকলে ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষের জন্য কি কি কথা বলছে আপনারা জানতে পারতেন। বিধানসভা টিভি নাই, আওয়াজ তুলতে হবে। বিধানসভা টিভি হওয়া দরকার, যে আমার বিধায়ক কি করছে আমি জানবো। জানা দরকার নেই আপনাদের? দরকার নেই আপনাদের? দরকার তো। আমার বিধায়ককে আমি ভোট দিয়ে পাঠালাম, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, কেন তাকে দেওয়া হচ্ছে, কি করছে, দেখার দরকার নেই? তাই বিধানসভা টিভি হওয়ার দরকার। যদি 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিজের জন্য রাখি না, এটা আপনাদের চাপিয়ে দিই। সবটাই মানুষের সাথে আমি খরচ করে দিই। আমার যা প্রয়োজন হয়, আমার আব্বা আছে, আব্বাজি আছে, বড় ভাইজান আছে, সবটাই আমাকে পূরণ করে দেন। সুতরাং আমি এই 1,21,000-এর যে সাম্মানিক ভাতা 1 পয়সা ওখান থেকে নিই না। বিধায়কের কাজ কি? তার নির্বাচনী ক্ষেত্রে বছরে আগে ছিল 60 লাখ, এখন 70 লাখ হয়েছে। এই 70 লাখটা 2023-24 অর্থবর্ষ থেকে ছেড়েছে। এই 70 লাখ টাকার উন্নয়নমূলক কাজ করা। বিধায়ক একটা পয়সা হাতে পাবে না। বিধায়ক কি করবে? প্রস্তাব দেবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সেটাকে করে কাজটা করিয়ে দেবে, যে এজেন্সির মাধ্যমে হবে। তা আমি আপনাদের বিধায়ক, আমার বছরে 60 লাখ বলুন 70 লাখ বলুন, এই কাজটা প্রস্তাব দিয়েছি কি দিইনি? প্রথম প্রশ্ন অফিসার। আমার বিধায়ক প্রস্তাব দিয়েছে কি দেয়নি, করেছে কি করেনি দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রস্তাব দিয়েছে কি দিইনি, সব কাগজ আমার কাছে আছে। দ্বিতীয় কথা, করেছে কি করেনি। এদের অভ্যাস সাপে কামড়ানো ওঝায় ঝাড়া। এরাই আমার 2 বছর টাইম নষ্ট করেছে, 2 বছর টাইম নষ্ট করেছে। আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করানোর চেষ্টা করেছিলাম, এদেরকে কাজ দিয়েছিলাম, এরা করেনি, ডিলে করেছে। অল্প কিছু কাজ করেছে, দেখে চক্ষু চড়ক গাছ। কাজের কোয়ালিটি খারাপ, কাজের কোয়ালিটি খারাপ, ওই জন্য তুলে নিয়ে অন্য সংস্থাকে আমি দিয়েছি। এবার এরা কি বলে বেড়াচ্ছে, বিধায়ক 4 বছর হয়ে গেলে কি করেছে দেখা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমি প্রথম থেকেও বলেছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক ল্যাডের মানে ফান্ডের যে টাকাগুলো আছে, কোথায় কিভাবে খরচ করেছি সব তথ্য দিয়ে খামে ভরে। খাম দেখলে ওরা ভয় পেয়ে যাচ্ছে। আজকে পদ্ম ফুল দেখলে ওরা ভয় পাচ্ছে না, বলছে আমাদেরই ফুল তো। জোড়া ফুল আর পদ্ম ফুল ভাই ভাই, ওদের অসুবিধা, সবই ফুল। খাম দেখলে ওরা ভয় পাচ্ছে। তাই 5 বছরে আমি কি করেছি, আমি বিধানসভায় ভাঙড়ের জন্য যে আওয়াজ তুলেছি এবং সরকার মানতে বাধ্য হয়েছে বা সরকার শোনেনি, সেটা পাক আলাদা। কিন্তু কি করেছি আমি আমার এমএলএ ফান্ডের টাকা থেকে, সেগুলো ডিটেলস কাগজে প্রিন্ট করে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেবো। অসুবিধা আছে কারো নাকি? ধৈর্য আরো হয়ে যাচ্ছে কেন?
তাহলে ধৈর্য আরো হয়ে যাচ্ছে কেন? এরা আমার বিরুদ্ধে বলার জায়গা নেই, আমি তোলাবাজি করি, বলতে পারবে কেউ? না, কাউকে সার্টিফিকেট দিয়ে 500 টাকা আমি চাই। আগের দিন আমি গাজীপুরে গিয়েছিলাম, এক ভাই একটা রেকমেন্ডেশনের প্রয়োজন, তার নাম ফোন নাম্বার নিলাম, বললো ভাই আমাকে কোথায় যেতে হবে? আমি বললাম আপনাকে কোথাও যেতে হবে না, এই নাম ফোন নাম্বার নিয়েছি, আপনি আমার কাছে এসেছেন, আপনার সমস্যা, এই কাগজ আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিতে হবে। এই আপনাকে ফোন করার জন্য আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে মাস গেলে 5,000 টাকা আমাকে দেওয়া হয়, মানে বিধায়ককে। তাহলে আমার বক্তব্য তো আপনার বাড়িতে পৌঁছানোর জন্য, হ্যান্ড ত্যান করার জন্য টোটাল মিলিয়ে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। কি করে জন্য? ঘাস কাটার জন্য? ওই কাগজটা পৌঁছানোর দায়িত্ব তো আমার। তাহলে পৌঁছে গিয়েছে।